বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে ক্লিয়ার, থ্যাংক ইউ। বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা প্রিলি, রিটেন এবং ভাইবা ৩ জায়গাতেই হচ্ছে আপনার হেল্প করবে। প্লাস হচ্ছে যদি আপনি এনটিআরসিএ বা অন্যান্য যে কোনো সরকারি জবের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি প্রিলি পাস করেন, প্রিলি পাস করে রিটেনে আপনার সুনির্দিষ্ট কোনো একটা প্রশ্নের উত্তরে বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি আপনি আপনার সংবিধান থেকে কোনো একটা নির্দিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করতে পারেন, সেটা কিন্তু আপনার মানে জ্ঞানের পরিধিটা অনেক বেশি বাড়িয়ে দিবে। মানে যিনি পরীক্ষক উনি বুঝতে পারবেন যে আপনি অনেক পড়াশোনা করেছেন। ভালো আছি, আপনি কেমন আছেন রুচি? আমি ভালো আছি। আচ্ছা, অনুগ্রহ করে যারা লাইভে যুক্ত আছে একটু লাইভটা শেয়ার করবেন, আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। তো যেটা বলছিলাম, গভর্নমেন্ট জব এবং সকল ধরনের গভর্নমেন্ট জবের জন্য হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে। তো সংবিধানের শুরুতে আমরা যদি দেখি যে ঠিক এই মুহূর্তে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এখানে, যে ছবিটা, এটা হচ্ছে আমার প্রাথমিক মানে বাংলাদেশের সংবিধান শুরুর যে অবস্থা, তখন আমার যে সংবিধান ছিল সেটা কিন্তু এরকম একটা গুছানো হাতে লিখিত একটা সংবিধান ছিল, হস্তলিখিত সংবিধান। তো দেখেন যে এখানে যে সুচিত্রিত কারুকাজ দেওয়া আছে এবং এর মাঝখানে যে লেখাগুলো আছে দেখে মনে হচ্ছে যে এটা কোনো ছাপানো একটা লেখা, কিন্তু আসলে এটা একজন বিখ্যাত ব্যক্তি এই সংবিধানের হচ্ছে মানে হাতে লিখেছেন, উনি ওনার নিজের হাতে, এবং এই কারুকাজটা হচ্ছে একজন বিখ্যাত চিত্রশিল্পী করেছেন। তো আমরা আদাব আদাব, ভালো আছি, আপনি কেমন আছেন টুম্পা? তো এই সংবিধানটা আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে কারা এই সুন্দর একটা সংবিধান তৈরিতে অবদান রেখেছেন। এবং আমরা একদম ক্লাসের শেষের দিকে গিয়ে হচ্ছে আমরা বলবো যে বিশেষ করে এই মুহূর্তে আমাদের সংবিধান নিয়ে যে চিন্তাভাবনা চলছে যে একটু পরিবর্তনের দরকার আছে কিনা, বা সেটার জন্য কি কি কার্যক্রম বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। তো আসেন আমরা ফার্স্ট থেকে শুরু করি। এখানে একটা সংক্ষিপ্তভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, সেটা একটা ইতিহাস দেওয়া আছে। এই ইতিহাসটা শুরু করার আগে আমি আরেকটু ভিতরে যেতে চাচ্ছি, আপনাদের একটু অনুমতি নিয়ে আমি একটু ভিতরে যেতে চাচ্ছি, সেখান থেকে আমরা এই ইতিহাসের শুরু থেকে একটু দেখব। তো দেখেন এখানে কামরুল হাসান হৃদয় ঠিক বলেছেন, আরো আছেন তাই না, আরো আছেন, আমরা ওনাদের নামগুলো হচ্ছে জানার চেষ্টা করবো। তো আমরা একটু থিওরিটিক্যাল সাইড থেকে আসি, থিওরিটিক্যাল সাইড থেকে আসি। আচ্ছা, এই যে এখানে আমরা এটা বিশেষ করে আমরা যখন এটা কিন্তু বিসিএস এর একদম কোর ক্লাস থেকে নেওয়া, যেটা হচ্ছে আমরা প্রিমিয়ামে অথবা ইয়ে করি, আমরা চ্যালেঞ্জার্স ব্যাচের যে ক্লাসগুলো করি সেখান থেকে কিন্তু সরাসরি এই স্লাইডগুলো নেওয়া। তো সেক্ষেত্রে আমরা যারা যুক্ত হয়েছি তারা কিন্তু একেবারে ফ্রিতে এই বিশেষ এই নলেজটা সরাসরি পেতে যাচ্ছি আর কি। তো এখানে একটা বিষয় দেখি যে আহ, যে টার্মগুলো আছে এখানে। আচ্ছা, এর আগে একটু বলে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের যে সকল সরকারি জবের প্রিপারেশন চলছে, সরকারি জবের জন্য যেসব কোর্স চালু আছে সেটা কিন্তু আপনারা পেজে দেখতে পাবেন, প্লাস হচ্ছে ওয়েবসাইটে সেটা দেখতে পাবেন। এবং খুব নির্দিষ্টভাবে বলতে গেলে এই যে প্রাইমারি নিবন্ধন এর সার্কুলার খুব তাড়াতাড়ি, প্রাইমারির শিক্ষক নিয়োগের সার্কুলারটা খুব তাড়াতাড়ি চলে আসতেছে। তো সেখানে হচ্ছে যারা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যারা আগ্রহী, মানে এখানে যাদের হচ্ছে একটা ড্রিম জব আছে যে আমি শিক্ষকতায় নিয়োজিত হব, তারা কিন্তু এখানে খুব সহজেই নামমাত্র খরচে হচ্ছে এখানে যুক্ত হতে পারবে। তো আসেন এখানে কিছু টার্ম আমরা দেখতে পাচ্ছি, এলএফও, পিসিও, আরপিও। মানে এই নামগুলো যদি আপনাদের একটু পরিচিত হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, জানেন কিনা। অথবা ডিওআই এবং পিওআই, এই নামগুলো আপনি কোথাও পেয়েছেন কিনা বা জানেন কিনা, একটু আমরা কমেন্ট করব, কমেন্ট করে দেখি। আহ, মানে অবশ্যই আমরা কেউ না কেউ তো অবশ্যই জানি। দেখতে থাকুন, তো এর মধ্যে আমি একটু ছোট ছোট করে আপনাদেরকে হেল্প করি।
মানে ডিওআই যেটা আমরা বলছি যে, আচ্ছা নিচে কিছু মেসেজ আসছে আমরা দেখি। ফলোয়ার একটু দেখি নিচের দিকে। হৃদয়চন্দ্র দেবেন। আচ্ছা, তো ডিওআই বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর পিওআই যেটা সেটা হচ্ছে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তো এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, মানে আমার মনে করেন যে একটা দেশে যখন শুরু হলো, মানে যুদ্ধ শুরু হলো 26 মার্চ বা 25 মার্চ রাতে, 26 মার্চ যখন হচ্ছে যুদ্ধ শুরু হলো, তো সেখানে হচ্ছে আমার অপারেশন সার্চলাইট অবশ্যই তখন চালু ছিল এবং তার এগেনস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো, দাঁড়িয়ে হচ্ছে যুদ্ধ শুরু করলো। এখন আমি যদি একটা দেশের মধ্যেই, মানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুটো কিন্তু একই দেশ, দেশের মধ্যে আমি যদি যুদ্ধ করতে থাকি তাহলে সেটা কিন্তু আমার একটা গৃহযুদ্ধের মতো। তো এই গৃহযুদ্ধ থেকে বাইরে বেরিয়ে এসে আমি অন্য একটা দেশের এগেনস্টে হচ্ছে আমি যুদ্ধ করছি, দ্যাট মিনস পাকিস্তানের এগেনস্টে গিয়ে যুদ্ধ করছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলম। আচ্ছা, যখন যুদ্ধটা শুরু হলো পাকিস্তানের এগেনস্টে, তখন কিন্তু আমার একটা সাংবিধানিক স্বীকৃতি দরকার। সাংবিধানিক স্বীকৃতি দরকার, হ্যাঁ, সাংবিধানিক স্বীকৃতি দরকার। আর এই স্বীকৃতি যদি পেতে হয় তাহলে আমাকে একটা সরকার গঠন করতে হবে। তো এই সরকার গিয়ে তার একটা অস্থায়ী সংবিধান তৈরি করবে এবং সেটা অনুসারে হচ্ছে যুদ্ধটা পরিচালিত হবে। তো যদি হচ্ছে আমি একটা সংবিধান গঠন করতে চাই, তার আগে প্রথম শর্ত হচ্ছে আমার সরকার থাকতে হবে। তার আগে শর্ত হচ্ছে সরকার থাকবে কখন? যখন একটা স্বাধীন দেশ তৈরি হবে। জি, বাংলাদেশের সংবিধান ইংরেজিতে রচিত হয়। আচ্ছা, আমরা এই প্রসঙ্গগুলোতে আসবো, আমি মেইন কথাটা শেষ করি। তো আমি একটা দেশের স্বাধীনতা ঘোষণা করার পরে হচ্ছে আমার সরকারটা গঠিত হবে। তো স্বাধীনতাটা ঘোষিত হয়, এই স্বাধীনতার ঘোষণাকে আমরা বলতেছি হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। যেটা হচ্ছে 26 মার্চ 1971 সালে এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা আসে। তো এখানে ছোট কিছু বিতর্ক থাকতে পারে যে আহ, আহ, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন নাকি শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক। এই প্রশ্নগুলো কিন্তু মানে নর্মালি কিন্তু পরীক্ষায় এরকম বিতর্কিত প্রশ্ন পরীক্ষায় সাধারণত আসে না, ঠিক আছে? তো যেটা হচ্ছে যেহেতু ইউনেস্কো ডিক্লেয়ার্ড, ভালো আছে, আপনি কেমন আছেন নিশা? ইউনেস্কো ওয়ালাইকুম আসসালাম। ইউনেস্কো ডিক্লেয়ার্ড হচ্ছে বঙ্গবন্ধু হচ্ছে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তো তার পক্ষে গিয়ে 26 মার্চ মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করেন, কিন্তু উনি কিন্তু স্বাধীনতার ঘোষণার শুরুতেই বলেছিলেন যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটুকু হচ্ছে আপনার জানা দরকার, যখন হচ্ছে আপনি ভাইভাতে ফেস করবেন তখন মানে এইভাবেই হচ্ছে একটু টেকনিক্যালি হচ্ছে এটা হ্যান্ডেল করবেন বা বলবেন আর কি। তো এখন আমাদের মেইন বিষয়টা হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এটা আমরা কবে পাচ্ছি? 26 মার্চ 1971 সালে। আর যখন ডিক্লেয়ার্ড হয়ে গেল তখন সরকার তো গঠিত হলো। সরকার একটা সরকার গঠিত হলো কবে? 10 এপ্রিল 1971 সালে। 10 এপ্রিল 1971 সালে যখন সরকার গঠিত হলো, সরকার কিন্তু সংবিধান ছাড়া অচল। তো সংবিধান ইয়ে করতে হবে, মানে তৈরি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এই মানে সরকার একটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করে, যে অস্থায়ী যে সরকারটা, মানে ওই সময়কার মুজিবনগর সরকার, এটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করে। এটা হচ্ছে কেন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটার বাংলাটা দেখি। ডিক্লারেশন হচ্ছে স্বাধীনতার ঘোষণা, আর প্রোক্লেমেশন হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। এটা হচ্ছে সরকারকে একটা সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য, একটা সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা তৈরি করা হয় তৎকালীন মুজিবনগর সরকার কর্তৃক। এবং এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে আমার পরবর্তীতে আসে হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। এই যে আমরা সরাসরি এখানে পেয়ে যাচ্ছি, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, অস্থায়ী সংবিধান আদেশ হচ্ছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। ভাস্কর, ভালো আছি, নমস্কার, কেমন আছেন আপনি? আচ্ছা, আমরা যারা লাইভে আছি আমরা একটু লাইভটা শেয়ার করে দিব যাতে হচ্ছে সবাই একসাথে মিলে হচ্ছে পড়াশোনা করতে পারি। তো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার আসলো, সেটা হচ্ছে কবে? মুজিবনগর সরকারের মাধ্যমে। আর তার পাশে যেটা লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও, এটা হচ্ছে 71-এর আগে। 1970 সালে আমরা জানি যে একটা নির্বাচন হয়েছিল, জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন, ডিসেম্বরের দিকে। তো এই নির্বাচনের মাধ্যমে মানে পাকিস্তানের যে আগের সংবিধান, এবং যার মাধ্যমে পাকিস্তানের নাম ছিল হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তো এই সংবিধানটা পরবর্তীতে কার্যকারিতা হারায় এবং তৎকালীন যে ইয়াহিয়া খান ছিলেন উনি হচ্ছেন এটা ভাবলেন যে
এলএফওর মাধ্যমে হচ্ছে নতুন করে একটা সংবিধান তৈরি করবেন, মানে এই 1970 সালের নির্বাচনে যারা জয়লাভ করে এদের মাধ্যমে হচ্ছে সরকার গঠন করবেন এবং এর মাধ্যমে নতুন করে পাকিস্তানের সংবিধান তৈরি করবেন। তো যেটা হলো যে বাংলাদেশিরা বিপুল পরিমাণে হচ্ছে এখানে জয়লাভ করলো এবং জয়লাভ করার পরে উনি কিন্তু ওনার জায়গা থেকে সরে আসতে বাধ্য হলেন, কারণ 6 দফা ছিল তখনকার অন্যতম একটা ভিত্তি, যার মাধ্যমে হচ্ছে বাংলাদেশিরা চিন্তা করলো যে এর মাধ্যমে হচ্ছে আমি স্বায়ত্তশাসন দিব, মানে পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন দিব, পশ্চিম পাকিস্তানে স্বায়ত্তশাসন দিব। তো এরকম ঘটনা যখন আসলো তখন হচ্ছে ইয়াহিয়া খান একটু বেঁকে বসলেন যে আমি তো এটা এলএফওর মাধ্যমে, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে যদি হচ্ছে সংবিধান দিতে যাই তাহলে তো এই গণপরিষদ আমাকে দিবে না। তো উনি হচ্ছেন একটু বেঁকে বসলেন এবং পরবর্তীতে দফায় দফায় হচ্ছে বাংলাদেশিদের সাথে উনি বসলেন, শেষ পর্যন্ত অপারেশন সার্চলাইট শুরু হলো, কারণ এটা শেষ পর্যন্ত কার্যকর হলো না। তো যাই হোক, তো এই সময় 1970 সালে যখন নির্বাচনটা হলো, এই সময় এই নির্বাচনের মাধ্যমে সংবিধানের একটা আদেশ, এই আদেশটার নাম হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আইনগত কাঠামো আদেশ, মানে সংবিধান পরিবর্তন করার জন্য তৎকালীন সামরিক শাসক যে আদেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে এলএফও বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। তাহলে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আমরা বুঝতে পারলাম, পিসিও প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বুঝতে পারলাম, যেটা হচ্ছে তৎকালীন মুজিবনগর সরকার দিয়েছিল, এবং পরবর্তীতে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, এটা হচ্ছে গণপরিষদ আদেশ, গণপরিষদ আদেশ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। তো এই গণপরিষদ আদেশটা 1972 সালে দেওয়া হয়, 1972 সালে দেওয়া হয়, যখন হচ্ছে গণপরিষদ আসলেই সরকার ব্যবস্থায় একটা সংবিধান তৈরি করতে আসলো, তখন হচ্ছে এই আরপিওটা জারি করা হলো, গণপরিষদ আদেশ, গণপরিষদ আদেশ। তো আসেন এখন হচ্ছে এটার এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেটার মোটামুটি একটা ছক আকারে হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এই ছকটা দেখলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটার একটা সংক্ষিপ্ত কাঠামো আর কি, এই কাঠামোটা এখানে দেওয়া আছে। দেখেন, এলএফও নিয়ে আমরা কথা বলেছি, এটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আইনগত কাঠামো আদেশ, পাকিস্তানের সংবিধান পরিবর্তন করতে সামরিক শাসকের আদেশ, এবং তৎকালীন জেনারেল ইয়াহিয়া খান হচ্ছে এটা দিয়েছিলেন 1970 সালে। প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বা অস্থায়ী সংবিধান আদেশ, মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারকে আইনি ক্ষমতা দিয়েছে এই আদেশটা মুজিবনগর সরকারের সময়, এবং এটা কবে জারি হয়? 10 এপ্রিল 1971 সালে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, এটা হচ্ছে গণপরিষদ আদেশ এবং জাতীয় সংসদ নির্বাচনের আইন ও বিধি নির্ধারণ, মানে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তো একটা সংবিধান লাগবে এবং সেটা অনুসারে আইন ও বিধি নির্ধারণের জন্য এই গণপরিষদ আদেশটা জারি হয়। এটা হচ্ছে 1972 সালে বাংলাদেশ সরকার এটা জারি করেছে, এবং তার ঠিক আগে, ঠিক বলেছেন হৃদয়চন্দ্র। আচ্ছা আসেন তারপরে ইয়েতে আসি, মানে যেটা আমরা ডিওআই আর পিওআই বললাম, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা, সংক্ষেপে দেখি, এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা আর এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। আর এর উদ্দেশ্য দেওয়া আছে, দেখে নিবেন। এটা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য এটা ডিওআই, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয়। আর প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে সরকারকে একটা সাংবিধানিক ভিত্তি দেওয়া, কারণ সংবিধান ছাড়া সরকার চলতে পারবে না। এটা দিয়ে মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 সালে, আর ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা আসে হচ্ছে 26 মার্চ 1971 সালে। তো আশা করি আমরা এই টার্মগুলো ক্লিয়ার হয়েছি। আর হচ্ছে পরবর্তীতে কখনো যদি আমাদের লাইভটা দেখে থাকেন, বিশেষ করে যারা ভাইবা প্রার্থী আছেন অথবা যারা হচ্ছে রিটেন প্রার্থী আছেন, এমনকি যারা হচ্ছে প্রিলি প্রার্থী আছেন, সবার জন্য কিন্তু এই টার্মগুলো ইম্পর্টেন্ট। যদি একটু গভীর থেকে এই প্রশ্নগুলো করা হয় তখন কিন্তু এগুলো থেকে হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নেট কি ডিস্টার্বড? আমরা কন্টিনিউ করি। ওকে, সো এখন আমরা একেবারে ইয়েতে চলে গেলাম। এই টার্মগুলো দেখার পরে আমরা একদম শুরুতে চলে আসব। এখন দেখেন বিষয়গুলো কিন্তু আপনার জন্য অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, একদিকে আমরা বলেছিলাম যে অস্থায়ী সংবিধান আদেশ, যেটা হচ্ছে আমার মুজিবনগর সরকার গ্রহণ করেছিল ওনার সরকারের জন্য, মানে মুজিবনগর সরকারের জন্য প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। এটা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে। পরবর্তীতে আবার যখন বঙ্গবন্ধু ক্ষমতায় আসলেন, উনি 1972 সালের 11 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে, ঠিক আছে,
আগেটা ছিল সরকার গঠনের উদ্দেশ্যে, এখন কিন্তু রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন 72 সালের 11 জানুয়ারি। 11 জানুয়ারি তারপর যেটা আমরা দেখি যে তাহলে আমরা অস্থায়ী সংবিধান আদেশ দুইবার পাইলাম, তাই না? একটা হচ্ছে 10 এপ্রিল 1971, আর একটা হচ্ছে 11 জানুয়ারি 1972। আর এই অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে গণপরিষদ, গণপরিষদ হচ্ছে 403 জন সদস্য বিশিষ্ট গণপরিষদ, মানে যারা হচ্ছে 1970 সালের 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর এই দুই সময় হচ্ছে যারা হচ্ছে আপনার নির্বাচিত প্রার্থী, মানে প্রার্থী নির্বাচিত হলো, নির্বাচনের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হলো, এরাই হচ্ছে এই গণপরিষদটা তৈরি করেছিলেন। এবং এই গণপরিষদের সদস্যদের মাধ্যমেই, মানে ওই নির্বাচিত সদস্যদের মাধ্যমে এই গণপরিষদটা গঠিত হলো। এখানে সদস্য ছিলেন হচ্ছে 403 জন। যদিও হচ্ছে এখানে মোটামুটি আমার টোটাল গণপরিষদের সদস্য আমরা দেখতে পাই হচ্ছে 469 জনের মতো, কিন্তু পরবর্তীতে কেউ মারা গেলেন, কেউ বা বিদেশে চলে গেলেন, বা কেউ যুদ্ধাহত হলেন, বিভিন্ন কারণে পরবর্তীতে গণপরিষদের সদস্য হয়ে দাঁড়ালো 403 জন। এই 403 জন গণপরিষদের সদস্য মিলে এদের প্রথম অধিবেশন বসে হচ্ছে 10 এপ্রিল 1972 সালে। দেখেন, যখন হচ্ছে আমার মুজিবনগর সরকার গঠিত হলো 10 এপ্রিল 1971, তার ঠিক এক বছর পরেই একই দিনে 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসলো, প্রথম অধিবেশন। আর গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন হচ্ছেন শাহ আব্দুল হামিদ, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে। আর হচ্ছে প্রথম ডেপুটি স্পিকার উনি হলেন মোহাম্মদ উল্লাহ। তাহলে প্রথম স্পিকার হলেন শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার হলেন মোহাম্মদ উল্লাহ। এখানে আরো কিছু ইনফরমেশন আমরা জেনে নিতে পারি চাইলে, যদি হচ্ছে আপনার যদি আগ্রহ থাকে। দেখেন, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি, ইনার নাম হচ্ছেন আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ ইনি হচ্ছেন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি। তারপরে আমরা যে প্রথম দিকে দেখছিলাম যে নকশা করেছিলেন, মানে যিনি হাতে লিখেছিলেন কামরুল হাসান, ওকে, বাট যিনি নকশাটা করেছিলেন, এই যে নকশাটা, বিশেষ করে আমরা এই যে নকশাটা, এটা হচ্ছেন করেছিলেন শিল্পাচার্য জৈনুল আবেদিন, তৎকালীন শিল্পাচার্য জৈনুল আবেদিন, এবং ওনার সহযোগী ছিলেন শিল্পী হাশেম খান। প্রধান তত্ত্বাবধায়ক হচ্ছেন জৈনুল আবেদিন এবং ওনার সহযোগী ছিলেন শিল্পী হাশেম খান। জৈনুল আবেদিন এবং হাশেম খান মিলে হচ্ছে এই নকশাটা তৈরি করেন। তো 10 এপ্রিল যখন আমরা বলেছিলাম যে গণপরিষদ গঠিত হলো, তো তার ঠিক আগ মুহূর্তে যখন হচ্ছে আমি একটু এর মাঝখানে দেখি, আমরা দেখি যে 11 জানুয়ারি হচ্ছে আমার অস্থায়ী সংবিধান আদেশ জারি হলো এবং গণপরিষদ গঠিত হলো পরবর্তীতে। তো ঠিক এই 11 জানুয়ারি পরে একটা বিশেষ ঘটনা, মানে যেটা হচ্ছে আমার 10 এপ্রিলের আগে, মানে গণপরিষদের প্রথম অধিবেশনের আগে কিছু ঘটনা আমরা এড়িয়ে যেতে পারি না। যেমন হচ্ছে 1972 সালে 23 মার্চ, মানে 11 জানুয়ারির পর 23 মার্চ কিন্তু মানে রাষ্ট্রপতি হলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। ঠিক এক মুহূর্তে দেখি 1972 সালে 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান ছিলেন বঙ্গবন্ধু, এবং অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি হয়ে গেলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। আর এই আবু সাঈদ চৌধুরী, মানে বঙ্গবন্ধু হয়ে গেলেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। 23 মার্চ 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে। টেকনিক্যাল বিষয়টা কি দেখেন, 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। আমরা একটু আগে পড়েছিলাম, এখানে দেখেন গণপরিষদ আদেশ আরপিও কবে বাংলাদেশ সরকার 1972 সালে এটা চালু করলো। তো আমরাও সেটাই দেখতে পাচ্ছি, 1972 সালে 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তবে এটা কার্যকর হয় কবে, মানে জারি হয় কবে থেকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেমন 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করলেও এটা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং কার্যকর হয় হচ্ছে 1971 সালের 26 মার্চ থেকে। 1971 সালের 26 মার্চ থেকে, মানে যখন থেকে আমি স্বাধীনতার ঘোষণা দিলাম তখন থেকেই এই গণপরিষদ আদেশ কার্যকর বলে ঘোষণা হবে। যেমন হচ্ছে এখন মনে করেন যে বর্তমানে অন্তর্বর্তী সরকার বর্তমানে রয়েছে, অন্তর্বর্তী সরকারের একটা অধ্যাদেশ আছে, যে মানে যে সিস্টেম বলে হচ্ছে অন্তর্বর্তী সরকার বর্তমান বাংলাদেশে আছে। তো মনে করেন 5ই আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আছে, কিন্তু যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ যখন হচ্ছে আমি পাবো, মানে যেটা হচ্ছে এখনো গেজেট আকারে প্রকাশিত হয় নাই,
সেটা কিন্তু গেজেট আকারে প্রকাশিত হবে পরবর্তীতে, মানে ঠিক এই মুহূর্তের পরবর্তীতে। তো তারপরেও কিন্তু কার্যকর হবে সেই 5 আগস্টের পরে, মানে 5 আগস্ট 2024-এর পরে, মানে তখন থেকে কিন্তু কার্যকর বলে ঘোষিত হবে, এরকম আর কি। মানে পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হলে সেটা কার্যকারিতা কিন্তু আগে থেকে। তো এখানে হয়েছে তাই 1972 সালে 23 মার্চ রাষ্ট্রপতি এটা গণপরিষদ আদেশ জারি করলেও সেটা কিন্তু 1971 সালে 26 মার্চ থেকে কার্যকর বলে গণ্য হবে। আশা করি বিষয়টা আমি বুঝতে পেরেছি আমরা, তাই না? একটু কমেন্ট করি আমরা কোথা থেকে এই ক্লাসে যুক্ত আছি, মানে বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে যুক্ত আছি একটু জানাই, কমেন্টে জানাই। মানে আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, যদি হচ্ছে একটু কমেন্ট করেন তাহলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে না, আমরা সারা বাংলাদেশ থেকে একসাথে আছি আর কি এই ক্লাসে। এর ফাঁকে একটু বলে দিই, আপনি কমেন্ট করেন, একটু বলে দিচ্ছি যে সাফল্য একাডেমির অনেকগুলো কোর্স এই মুহূর্তে চালু আছে, বিসিএসেরই অনেকগুলো কোর্স, গার্ডিয়ান কোর্স, চ্যালেঞ্জার্স কোর্স, তারপরে প্রিমিয়াম কোর্স, হ্যাঁ, একই সাথে হচ্ছে প্রাইমারিরও 2-3টা কোর্স প্লাস হচ্ছে এনটিআরসির কোর্সগুলো চালু আছে। আপনি যে কোনো একটিতে এনরোল হতে পারেন। তবে মানে স্পেসিফিকলি বলতে গেলে হচ্ছে প্রাইমারির সার্কুলারটা সামনে চলে আসবে। যারা হচ্ছে প্রাইমারির জন্য হচ্ছে এক্স্যাক্টলি পড়াশোনা করতে চান তারা কিছু গাইডলাইন নিতে পারেন এই সাফল্য একাডেমির কোর্স থেকে। আর নামমাত্র মূল্যে হচ্ছে আপনি এই সাহায্য বা সহযোগিতা নিতে পারেন। তো সাথে তো আমরা থাকবোই, এবং আমাদের সাথে বাই ফোনেও হচ্ছে আপনি বিভিন্ন গাইডলাইন নিতে পারবেন। তো আসেন আমরা আবার ক্লাসে প্রবেশ করি। আমরা কি কমেন্ট করছি যে কোথা থেকে আমরা জয়েন করছি? আসেন। তো আমরা শুরুতে যেটা বলছিলাম যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে হচ্ছে 1972 সালের 10 এপ্রিল, এবং যেটা বলছিলাম প্রথম গণপরিষদের প্রথম সভাপতিকে, যারা একটু আগে আমরা যারা আছিলাম তারা একটু জানাবেন প্রথম সভাপতিকে, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিকে আমরা একটু আগে আলোচনা করছিলাম। তো সেটা বলতে বলতে আমরা আসি এখানে, দেখি যে টোটাল গণপরিষদে কতজন সদস্য নিয়ে হচ্ছে সংবিধান রচনার কমিটি গঠিত হয়। ঝিনাইদহ থেকে ভাস্কর, থ্যাংক ইউ ভাস্কর। আর কে কোথা থেকে জয়েন করছেন একটু বলেন। 34 জন সদস্য নিয়ে এই গণপরিষদের 34 জন সদস্য নিয়ে বাংলাদেশের সংবিধানের রচনা কমিটি গঠিত হলো। আর এটার সভাপতি হলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। তো একটু আগে যাই, গণপরিষদের প্রথম অধিবেশন যখন আমরা বললাম 10 এপ্রিল, আমরা প্রশ্ন করছিলাম যে সভাপতি কে ছিলেন। সভাপতি ছিলেন হচ্ছেন আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ। তো ক্লাসের মানে আমরা যখন প্রিমিয়াম ক্লাস বা চ্যালেঞ্জার্স বেচে বা বিভিন্ন বেচের ক্লাসগুলো করাই তখন কিন্তু আমরা এটা নিশ্চিত করি যে কোনো একজন প্রতিযোগী প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনছেন কিনা, এবং সেটার জন্য কিন্তু বিভিন্ন গেম ফান কুইজ থাকে। তো যারা হচ্ছে কোর্সে যুক্ত হবেন তারা এই ধরনের কুইজগুলো পাবেন, এবং কুইজের সাথে কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয় সময় বিশেষে। তো আশা করি যে যারা কোর্সে যুক্ত হবেন তারা কিন্তু এই সুযোগটা পেতে যাচ্ছেন। তো এই গণপরিষদের মাধ্যমে যেটা খসড়া সংবিধান রচনা কমিটি গঠিত হলো সেটার সভাপতি হলেন মন্ত্রী ডক্টর কামাল হোসেন। এবং এই কামাল হোসেনকে এই কারণে বলা হয় বাংলাদেশের সংবিধানের জনক বা সংবিধান প্রণেতা আর কি, সংবিধান প্রণেতা বা বাংলাদেশের সংবিধানের জনক। এবং এই সংবিধান রচনা কমিটির বিরোধী দলীয় একজন সদস্য ছিলেন যিনি হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত তিনি হচ্ছেন ন্যাপের একজন সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টির একজন সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আর হচ্ছেন একমাত্র একজন মহিলা সদস্য ছিলেন, ওনার নাম হচ্ছেন বেগম রাজিয়া ভানু। বেগম রাজিয়া ভানু বা বানু, বেগম রাজিয়া বানু। টোটাল অধিবেশন বসে এই গণপরিষদের সেটা হচ্ছে 71টি। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি। আর হচ্ছে অধিবেশন বসে অস্থায়ী সংবিধান রচনা কমিটির অধিবেশনও বসে হচ্ছে টোটাল 71টি। এবং এর মাধ্যমে অবশেষে আমরা বাংলাদেশের সংবিধান রচিত হয়, আমাদের বাংলাদেশের সংবিধান রচিত হয় টোটাল 71টি অধিবেশনের মাধ্যমে। আর এটা কবে কার্যকর হয় আর হচ্ছে কবে এটা ফাইনালি অ্যাপ্রুভড হয় আমরা হচ্ছে এই স্লাইডে আমরা এটা জানতে পারবো। টোটাল হস্তলিখিত সংবিধান এটা টোটালটা ছিল কিন্তু আমার 93 পৃষ্ঠা। 93 পৃষ্ঠা। 93 পৃষ্ঠা। আচ্ছা একটু বলবেন যে 1993 সালে আমরা কারা কারা জন্মগ্রহণ করেছি? 93 পৃষ্ঠা কিন্তু এই সংবিধানটা ছিল। আমরা 1993 সালে কারা জন্মগ্রহণ করেছি যদি কেউ থাকে তাহলে একটু জানাবেন। আচ্ছা, এখন এই সংবিধানের রচনা কমিটির মূল লেখক ছিলেন ডক্টর এ কে এম আব্দুর রউফ। ডক্টর এ কে এম আব্দুর রউফ মূল লেখক ছিলেন ডক্টর এ কে এম আব্দুর রউফ।
আর অঙ্গসজ্জা করেন, যেটা আমরা একটু আগে বলছিলাম, ইনি হচ্ছেন শিল্পাচার্য জৈনুল আবেদিন। আর জৈনুল আবেদিনকে একজন শিল্পী সহযোগিতা করেন, ওনার নাম হচ্ছে শিল্পী আবু হাসেম। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা দেখি যে বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। 12 অক্টোবর 1972 সালে প্রথম হচ্ছে আমার সংবিধানটা গণপরিষদে উত্থাপিত হয়, মানে 34 জনের সংবিধান রচনা কমিটি এরা গণপরিষদে উত্থাপন করে 12 অক্টোবর 1972 সালে। আর এটা উত্থাপন করেন সংবিধান রচনা কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন। এবং অবশেষে 4 নভেম্বর 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। তাহলে উত্থাপিত হয় কবে? প্রথম উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। 12 অক্টোবর 1972 সালে। আর এটা গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। তাহলে 12 অক্টোবর আর 4 নভেম্বর এই দুটো সংখ্যা আমরা বিশেষ করে মনে রাখবো। এবং 4 নভেম্বরকে যেহেতু গণপরিষদে এই সময়টা গৃহীত হয়, সেই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে সংবিধান দিবস। 4 নভেম্বর সংবিধান দিবস পালিত হয়। আচ্ছা, এরপর আমরা দেখি কমেন্টে একজন জানিয়েছিলেন যে সংবিধান মেইনলি হচ্ছে রচিত হয় ইংরেজিতে। ঠিক বলেছিলেন। সংবিধান হচ্ছে দুটো ভাষায় রচিত হয় বাংলাদেশের সংবিধান, এটা হচ্ছে বাংলা ও ইংরেজিতে। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন সেটা মোটামুটি ঠিক আছে। সেটা হচ্ছে কোন সাইড থেকে, কোন অ্যাঙ্গেল থেকে, সেটা হচ্ছে মানে যদি হচ্ছে কোনো কারণে যদি সংবিধানের ভাষা বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের বিতর্কের তৈরি হয় সংবিধান নিয়ে, সেক্ষেত্রে আমি মানে ইংরেজিতে যা লিখিত আছে সেটা গ্রহণ করব। মানে ইংরেজিতে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে আমি গ্রহণ করতে বাধ্য থাকব। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা টোটাল যে ভাষা পাচ্ছি সংবিধানে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় আর কি। আর গণপরিষদের সদস্য কয়জন ছিল? আমরা যদি বলি গণপরিষদের সদস্য কয়জন ছিল, এটা হচ্ছে 403 জন। আর সংবিধান প্রণয়ন কমিটি ছিল এই 3, 403-এর 3 নিলাম আর এই 4 নিলাম, 34 জন। তো টোটাল গণপরিষদে যারা সদস্য ছিলেন এরা স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972 সালে। সংবিধানে স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972 সালে। এবং হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন গণপরিষদের মধ্যে 399 জন। 399 জন, 403 জনের মধ্য থেকে 399 জন। আর সংবিধান রচনা কমিটির একজন সদস্য সংবিধানে স্বাক্ষর করেননি। ইনি হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত, নেপির প্রতিনিধি, ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিনিধি। আর 4 নভেম্বর 1972 সালে গৃহীত হওয়া এই সংবিধান অবশেষে কার্যকর বা প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সাল থেকে। 16 ডিসেম্বর 1972 সাল থেকে। 16 ডিসেম্বর 1972 সালে, মানে বিজয় দিবসের ঠিক 1 বছর পরে, 16 ডিসেম্বর 1972 সালে। আরেকটা সিনক্রোনাইজেশন আছে, সেটা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে আমার অস্থায়ী মুজিবনগর সরকার, মানে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়। এবং একই তারিখে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। এবং 10 এপ্রিল 1972 সালে একই তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। আসেন, এরকম আমরা কিছু কিছু কোইন্সিডেন্স আমরা খুঁজে পাই। আচ্ছা, এখন দেখেন সংবিধান যখন গৃহীত হলো এ সময় রাষ্ট্রপতি ছিলেন আবু সাঈদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, কিভাবে এটা হলো, এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। যারা পরবর্তীতে জয়েন করেছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, বিনীত রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে প্রথম থেকে লাইভটা একবার দেখবেন। প্রথম থেকে লাইভটা দেখে একটু বোঝার চেষ্টা করবেন। এবং আমরা এই পয়েন্টগুলো হচ্ছে কিন্তু আমরা আগে অলরেডি আলোচনা করেছি। আলোচনা করার পরে এখন আমরা মেইন পয়েন্টে যাওয়ার আগে, মানে সংবিধান নিয়ে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব, তার আগে এই ইস্যুগুলো হচ্ছে আমরা একবার দেখে যাব আর কি। এই স্পেশাল ইস্যুগুলো আমরা একটু দেখে যাব, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ইস্যুগুলো আপনাদের জানা দরকার। তো এখন শুধু না, আপনি যদি কোনো পরীক্ষায় পাশও করেন তখনও কিন্তু এই ইস্যুগুলো আপনার আসবে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে প্রিমিয়াম ব্যাচ এবং চ্যালেঞ্জার্স ব্যাচ, বিসিএস প্রিমিয়াম এবং চ্যালেঞ্জার্স ব্যাচ
এখান থেকে কিন্তু সরাসরি এই স্লাইডগুলো নেওয়া, ওদেরকে যে ক্লাসগুলো করা হয় বা করা হবে সেখান থেকে কিন্তু সরাসরি এই স্লাইডগুলো নেওয়া। দ্যাট মিনস হচ্ছে আপনি আজকে একটা ফ্রি লাইভ ক্লাস পাচ্ছেন, যেখানে হচ্ছে সকল ইস্যুগুলো হচ্ছে এখানে আলোচনা করছি আমরা। দেখেন, অর্ডার বলতে আমরা যেটা বুঝি, আমরা যখন প্রথম দিকে ক্লাসের প্রথম দিকে ছিলাম আমরা এখানে অনেকগুলো অর্ডার দেখতে পাই। যেমন দেখেন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, তারপরে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার। এই অর্ডার যখন আমরা বলছি, এই অর্ডারটা কিন্তু মানে ওই মহামান্য বিচারপতির অর্ডার কিন্তু না, এটা হচ্ছে রাষ্ট্রপতির অর্ডার। প্রেসিডেন্ট যখন হচ্ছেন সংবিধান ব্যতি রেখে, মানে যখন হচ্ছে সংবিধান থাকে না, সংবিধান ব্যতি রেখে হচ্ছে কোনো একটা আদেশ জারি করেন, বা প্রেসিডেন্টের যে সকল আদেশ হচ্ছে জনগণের জন্য আসে সবগুলি মেনলি হচ্ছে অর্ডার। এবং বিশেষ করে সংবিধান ব্যতি রেখে উনি যখন আদেশ জারি করেন তখন হচ্ছে এটা হয়ে যায় অর্ডার। তাহলে ঠিক উল্টোটা, মানে যখন হচ্ছে আমার একটা সংবিধান থাকবে, সংবিধান থাকবে এবং উক্ত অর্ডার হচ্ছে রাষ্ট্রপতি তখন জারি করবেন, তখন এটা হয়ে যাবে হচ্ছে অর্ডিন্যান্স, বা এটাকে আমরা বলতে পারি অধ্যাদেশ। আর এটা হচ্ছে আদেশ, প্রেসিডেন্টস অর্ডার। আর যখন হচ্ছে সংবিধান থাকবে তখন উনি যেটা বলবেন সেটা হচ্ছে অধ্যাদেশ, অর্ডিন্যান্স। হ্যাঁ, অর্ডিন্যান্স। আর এই দুটো হচ্ছে প্রেসিডেন্টের, আমরা বুঝতে পারলাম এই দুটো হচ্ছে প্রেসিডেন্টের। আর এই যে বিল, বিলটা কি মেনলি বা একটা কি, এই দুটাই কিন্তু পার্লামেন্টের সাথে জড়িত। ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ বা পার্লামেন্ট যখন ক্ষমতায় থাকে তখন কোনো একটা আইন পাশের জন্য মূলত যে প্রস্তাবনা দেওয়া হয়, এই প্রস্তাবনা কিন্তু বিল আকারে উত্থাপিত হয়, সবার আগে বিল আকারে উত্থাপিত হয়। এখন যারা হচ্ছে একটু জ্ঞানী বা যারা একটু জানেন তারা কিন্তু বলবেন যে এই বিল কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সরকারি বিল আর একটা বেসরকারি বিল। আমরা কিন্তু এটা এখন আলোচনা করব না, আমাদের হাতে সময় কম। তো ওটা আমরা যখন হচ্ছে কোনো একটা বেচে বা কোর্সে যুক্ত হবো তখন এগুলো ডিটেলস আমরা জানতে পারবো। একটা হচ্ছে বিল, বিল আকারে উত্থাপিত হওয়ার পরে এটা যখন ক্যাবিনেট গ্রহণ করে বা নির্দিষ্ট ভোটের ভিত্তিতে হচ্ছে এটা গ্রহণ করে, তখন এটা হয়ে যায় অ্যাক্ট বা মন্ত্রী পরিষদের যে আইন বা বিল আকারে যে আইনটা অবশেষে এটা পাশ হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে অ্যাক্ট। আর মন্ত্রী পরিষদ বাদে বা সরকার বাদে যদি কোনো অথরিটি, লিগ্যাল অথরিটি বা আইন প্রণয়নকারী কোনো সংস্থা যদি কোনো বিশেষ কোনো আইন পাশ করে বা বিশেষ কোনো নিয়ম পাশ করে জনস্বার্থে, সেটা হচ্ছে ল। এরকম একটা ল হচ্ছে, মনে করেন যে পেনাল কোড। পেনাল কোড মানে শাস্তি কিভাবে পাবেন যদি হচ্ছে আপনি কোনো দোষ করে থাকেন, এই শাস্তি কিভাবে পাবেন এটা পেনাল কোডের মাধ্যমে হচ্ছে পাওয়া যায়। এটা কিন্তু মন্ত্রী পরিষদ আমাদেরকে দেয় নাই, মানে এটা পাশ করে নাই। তো এই পেনাল কোডটা হচ্ছে মনে করেন সুপ্রিম কোর্টের অথবা যে কোনো এনফোর্সিয়েবল লিগ্যাল অথরিটি যদি হচ্ছে কোনো আইন পাশ করে তখন সেটা হয়ে যাচ্ছে ল। আর মন্ত্রী পরিষদ বা সরকার হলে সেটা হচ্ছে অ্যাক্ট। অ্যাক্টের আগে সেটা বিল আকারে থাকে। আর রাষ্ট্রপতি যখন এই সংবিধান থাকা অবস্থায় অর্ডার জারি করে তখন সেটা হয়ে যায় অর্ডিন্যান্স, অন্যথায় সেটা হচ্ছে অর্ডার। তো আশা করি যে আমরা এই তথ্যগুলো বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকি তাহলে একটু বলবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি বা না বুঝতে পারি নাই। মানে আমরা কিন্তু অনেকজন একসাথে ক্লাসে আছি, সো আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনাদের। অথবা যদি কিছু জানার থাকে, যদি হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো করতে পারেন। তার মধ্যে আমরা একটু সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিব। প্রশ্ন করুন, আমরা একদম শেষের পর্যায়ে আছি, আমরা বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না ক্লাসটা। দেখেন, আমরা সংবিধান সাধারণত দু ধরনের সংবিধান আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে লিখিত, আরেকটা হচ্ছে মৌখিক। বাংলাদেশের যে সংবিধান সেটা কিন্তু মেইনলি লিখিত, মেইনলি লিখিত। মৌখিক সংবিধান আমরা কোথায় পেয়ে থাকি, যেমন হচ্ছে মনে করেন ইউকেতে, এতে হচ্ছে মৌখিক সংবিধান আছে। আর সংবিধান যদি পরিবর্তনের সাইড থেকে হচ্ছে আপনি চিন্তা করেন, সেখানে হচ্ছে কিছু সংবিধান সুপরিবর্তনীয় আর কিছু সংবিধান দুষ্পরিবর্তনীয়। মানে আমাদের দেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। এর মানে হচ্ছে আপনি নির্ধারিত সংখ্যক পাশের মাধ্যমে, মানে প্রস্তাবনা পাশের মাধ্যমে আপনি এটা পরিবর্তন করতে পারেন। বাংলাদেশের সংবিধানের কোনো একটা অনুচ্ছেদ পরিবর্তন করতে হলে আপনার 2/3 ভোট লাগবে, ক্যাবিনেটের 2/3 ভোট লাগবে, এই জন্য এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। আচ্ছা, আমাদের কি কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করব, আমরা ঠিক 1 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাসটা শেষ করব, যেহেতু আমাদের বিভিন্ন ব্যস্ততা আছে, তো সেই কারণে আমরা এটা শেষ করে দিব। দেখেন,
এটাই কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, বাংলাদেশের সংবিধান। এবং এটার একটা ইংরেজি আছে, এটা হচ্ছে সংবিধানে এখানে ভাগ হচ্ছে 11টা, ইংরেজি হচ্ছে দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে খুব সংক্ষেপে লিখলাম, এভাবে লিখতে, পিপলস রিপাবলিক বাংলাদেশ, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো আশা করি যে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনি আটকাবেন না। এবং দেখেন আমাদের এই পার্লামেন্ট, সংবিধানের মাধ্যমে যে পার্লামেন্টে গঠিত হলে, এটা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। আর 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা কোথায় পাই? ভারতে পাই, তারপরে ইউএসএ তে পাই। একজন বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। হ্যাঁ, লিখিত সংবিধান ভারতের, ঠিক বলেছেন। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা টপিক ওয়াইজ বিভিন্ন সাইট থেকে পর্যালোচনা করতে করতে আমরা এই বিষয়গুলো এগিয়ে যাব। সংবিধান রিলেটেড যদি হচ্ছে আপনার কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে সংবিধানে খুব সংক্ষেপে বা খুব সহজে হচ্ছে আমরা এগুলো হচ্ছে ক্লিয়ার করতে পারি, মানে কোর্সের মাধ্যমে ক্লিয়ার করতে পারি। কোর্স চালু আছে, বা কোর্স জানতে হলে হচ্ছে আমাদেরকে হেল্পলাইনে ফোন করবেন, অথবা আপনি হচ্ছেন ওয়েবসাইট অথবা পেজের মাধ্যমে হচ্ছে আপনি কোর্স সম্পর্কে জানতে পারবেন। আর বিসিএস এর যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য স্পেসিফিকলি বলি যে সংবিধানের 1 থেকে 47তম অনুচ্ছেদ আপনার জানাটা কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ, এবং বাকিগুলো হচ্ছে আপনি কারো মাধ্যমে জেনে নিতে পারবেন, ইম্পর্টেন্ট যেগুলো আছে, অথবা আমাদেরকেও জিজ্ঞেস করতে পারেন, আমি নিজের দায়িত্বে হচ্ছে আপনাকে জানিয়ে দিব। আর অন্যান্য যেসব কোর্স আছে সবার কিন্তু সংবিধান জানাটা ইম্পর্টেন্ট। তো এইভাবে হচ্ছে আমরা টপিক ওয়াইজ বিভিন্ন সময় অর্থনীতি নিয়েও আলোচনা করব, শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তো যারা যেখান থেকে আছি আমরা আশা করি যে প্রিপারেশনটা ভালোভাবে নিব। আর হচ্ছে সবার জন্য শুভকামনা থাকবে, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আর রমজান মাসটা সবার জন্য ভালো কাটুক, সবার জন্য, সবার সুস্বাস্থ্যের জন্য শুভকামনা থাকলো, এবং প্রস্তুতির জন্য সর্বাত্মক প্রস্তুতি নেবেন এবং আমাদের গাইডলাইন ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।